প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠাকুরগাঁ সরকারি মহিলা কলেজ ঠাকুরগাঁ পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে আবার স্বাগতম। নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে আরেকটা অন্য চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করি, যেটাকে আমরা বলি অব্যবসায়ী প্রতিষ্ঠান। এটা তোমাদের ক্লাসে প্র্যাকটিক্যালি ক্লাস করানো হয়েছিল, এতদিন হয়তো মনে নাও থাকতে পারে। আবার একটু পড়াশোনা করি যে অব্যবসায়ী প্রতিষ্ঠান কাকে বলে। ইংরেজিতে যেটাকে আমরা বলি নন ট্রেডিং কনসার্ন, যেটাকে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব বা অ্যাকাউন্টিং ফর নন ট্রেডিং কনসার্ন। যে সমস্ত প্রতিষ্ঠান কোনো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না, সেই সমস্ত প্রতিষ্ঠানকে বলা হয় মূলত অব্যবসায়ী প্রতিষ্ঠান। তো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না এমন প্রতিষ্ঠান কোথায় আছে, কীভাবে আছে? আমরা সর্বদা যে প্রতিষ্ঠানে এখন বসে আছি, এই ঠাকুরগাঁ সরকারি মহিলা কলেজ, এটা একটা অব্যবসায়ী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি আমাদের কোনো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত নয়। এই ধরনের স্কুল, কলেজ, মাদ্রাসা, তোমার কী বলে যে অন্ধ কল্যাণ সমিতি, ক্লাব, এগুলো হলো অব্যবসায়ী প্রতিষ্ঠান। এই সমস্ত প্রতিষ্ঠান সাধারণত কোনো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না। এই সমস্ত প্রতিষ্ঠান জনগণের কল্যাণে তারা পরিচালিত হয়, বা এই সমস্ত প্রতিষ্ঠানের যে সদস্য থাকে তাদের কল্যাণে পরিচালিত ও নিবন্ধিত হয়ে থাকে বা গঠিত হয়ে থাকে। তো এই অব্যবসায়ী প্রতিষ্ঠানে যদি আমরা সংজ্ঞা বলি, তাহলে সেটা কি বোঝালো? তাহলে যে সমস্ত প্রতিষ্ঠান কোনো ব্যবসা করে না, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না, জনগণের কল্যাণে পরিচালিত হয়, সেই সমস্ত প্রতিষ্ঠানকে সাধারণত বলা হয় অব্যবসায়ী প্রতিষ্ঠান। এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়ী প্রতিষ্ঠানের পার্থক্য হলো যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্যে। আমরা এতদিন যে পড়াশোনা করেছি, যে জাবেদা, ফতিয়ান, রামিল, যে শিখলাম, আর্থিক বিবরণী তৈরি করতে শিখলাম, সেগুলো কিন্তু সবগুলো শিখেছি ব্যবসায়ী প্রতিষ্ঠান। সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা, কিন্তু আমরা যে প্রতিষ্ঠানে অঙ্ক করবো সেই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন নয়। তাহলে ব্যবসায়ী প্রতিষ্ঠান, অব্যবসায়ী প্রতিষ্ঠান মূল উদ্দেশ্য হচ্ছে একটা প্রতিষ্ঠান এবং অব্যবসায়ী প্রতিষ্ঠান মুনাফা উদ্দেশ্যে পরিচালিত হলে জনগণের স্বার্থে পরিচালিত হয়, আর ব্যবসায়ী প্রতিষ্ঠান সাধারণত মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। মুনাফা অর্জন করা ছাড়া তার আর অন্য কোনো মূল উদ্দেশ্য থাকতে পারে না ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এই অব্যবসায়ী প্রতিষ্ঠান সাধারণত দুই প্রকারে দেখা যায়। কিছু কিছু প্রতিষ্ঠান হচ্ছে মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। এই মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান কোনগুলোকে বলে? যেমন ধরো তোমার প্রকৌশলী সংঘ বা ইঞ্জিনিয়ারদের ক্লাব, চিকিৎসকদের সংঘ, সিএ ফার্ম, আইনজীবী সমিতি, কিন্ডার গার্ডেন, বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় বা বেসরকারি মেডিকেল কলেজ, এগুলো কিন্তু পরিচালনা, যদিও এগুলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের মতো, কিন্তু এরা কিন্তু মুনাফা করে। এদের মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন করে। আর কিছু হচ্ছে অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান, যেমন যেটা বললাম আমাদের ঠাকুরগাঁ সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁ সরকারি কলেজ বা ঠাকুরগাঁ সরকারি আলম উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, এই সময় এই ধরনের স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি হাসপাতাল, দাতব্য প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, বিনোদনের সাংস্কৃতিক সংগঠন, ক্লাব, সমাজ কল্যাণ সংস্থা, দারিদ্র বিমোচন ও পুনর্বাসন প্রতিষ্ঠান, এই সমস্ত প্রতিষ্ঠান হলো অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। এই সমস্ত প্রতিষ্ঠান কোনো মুনাফা করে না। তাহলে এই অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো দুই ভাগে বিভক্ত। কিছু হচ্ছে মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান, কিছু হচ্ছে অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। তাহলে আমরা কি দেখলাম আজকে? যে অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সাধারণত দুই ভাগে বিভক্ত। কিছু হচ্ছে মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান, কিছু হচ্ছে অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। কিন্তু দুই ধরনের প্রতিষ্ঠানের কিন্তু হিসাব রক্ষণ পদ্ধতি একই রকম। যেমন মনে করো আমরা ঠাকুরগাঁ সরকারি মহিলা কলেজে একটা কলেজ, এই কলেজে আমরা যে চালাই, সেখানে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ। এখানে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করা। এখানে আমাদের কিছু আর্থিক লেনদেন হয়, টাকা পয়সার লেনদেন হয়, কিন্তু আমরা এখান থেকে কোনো মুনাফা অর্জন করি না। মুনাফা অর্জন করা আমাদের উদ্দেশ্য নেই। কিন্তু আমাদের মতো আরও এখানে বেসরকারি কলেজ আছে, যেমন আমাদের ঠাকুরগাঁ সরকারি আমাদের এখানে ইকো কলেজ বলে একটা কলেজ আছে। সেই কলেজে কিন্তু তারা আমাদের মতোই পরিচালিত হয়, কী বলে যে কাজকর্ম করে, কিন্তু তারা কিন্তু সেখানে আবার মুনাফা অর্জন করে এবং এখান থেকে তারা প্রাপ্ত আয় থেকে কিন্তু আবার কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা করে। কাজেই এই সমস্ত প্রতিষ্ঠান, যদিও দুই রকম প্রতিষ্ঠান দেখতে একই রকম,
আর কার্যক্রম একই রকম, কিন্তু কিছু কিছু আছে মুনাফাভোগী, কিছু কিছু আছে অমুনাফাভোগী প্রতিষ্ঠান। তো আমরা কি করব? অব্যবসায়ী প্রতিষ্ঠানের আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠানে আমাদের হিসাব কী হিসাব বিবরণী তৈরি করতে হবে। 1 নম্বর হলো আমাদের একটা প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করতে হবে। এই প্রাপ্তি প্রদান হিসাবটা হলো আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে নগদান হিসাব আমরা তৈরি করেছিলাম, সেই নগদান হিসাবের মতোই এখানে একটা হিসাব থাকবে, সেটার নাম হলো প্রাপ্তি প্রদান হিসাব। ইংরেজিতে বলে ক্যাশ রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট বা স্টেটমেন্ট বলতে পারো, অসুবিধা নেই। এই প্রাপ্তি প্রদান হিসাবে ধরনটা হলো এটা নগদান বইয়ের মতো একইভাবে ডেবিট দিকে সব থাকবে, সকল প্রকার নগদ প্রাপ্তিগুলো ডেবিট দিকে থাকবে, নগদ প্রদানগুলো সব ক্রেডিট দিকে থাকবে। আর একটা থাকবে আয় ব্যয় বিবরণী। এই প্রাপ্তি প্রদান হিসাব থেকে আমাদেরকে তৈরি করতে হবে আয় ব্যয় বিবরণী। হ্যাঁ, প্রতিষ্ঠানে কত টাকা আয় হলো বা কত টাকা ব্যয় হলো, হ্যাঁ, এইখান থেকে একটা আয় তৈরি করতে হবে, আর একটা আর্থিক অবস্থা বিবরণী আমাদের তৈরি করতে হবে। তাহলে এই 3টা বিবরণী তৈরি করলে আমাদের এখানে চলবে। তো প্রাপ্তি প্রদান হিসাব কিভাবে তৈরি করব আমরা একটু শর্টকাটে দেখার চেষ্টা করি। প্রাপ্তি প্রদান হিসাব, এটা 2টা সাইড থাকবে। এটা হলো প্রাপ্তি সমূহ, এটা প্রদান। এই প্রাপ্তি প্রদান হিসাবের সাথে নগদান বই বা নগদান হিসাবে এটা পার্থক্য হলো, নগদান হিসাবটা কন্টিনিউয়াসলি সারা বছর যদি লেখা হয়, কিন্তু প্রাপ্তি প্রদান হিসাবে সাধারণত বছরের শেষের দিকে একবারই এই লেনদেনগুলো সবগুলো লেখে। এই প্রাপ্তি সমূহ বলতে এখানে কিন্তু সকল প্রকার নগদ প্রাপ্তি সমূহ এখানে থাকে, সকল প্রকার নগদ। আর প্রদান হলো এখানে সকল প্রকার নগদ প্রদান। সকল প্রকার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এখানে মূলধন জাতীয় প্রাপ্তি থাকতে পারে, মুনাফা জাতীয় প্রাপ্তিও এখানে থাকতে পারে। যেমন ধরো বেতন, ছাত্রদের কাছে বেতন পাওয়া গেলো, ছাত্রীদের বেতন পাওয়া গেলো, সেটা আমরা এখানে লিখবো বেতন প্রাপ্তি। হ্যাঁ, তোমার কি বলে যে চাঁদা প্রাপ্তি, হ্যাঁ, অনুদান প্রাপ্তি, সব এখানে প্রাপ্তির দিকে লিখবো। আবার কিন্তু এখানে একটা যদি তোমার ঋণ গ্রহণ করা হয়, হ্যাঁ, উল্লিখিত ধন সম্পত্তি যদি পাওয়া যায়, আবার যদি বড় রকমের আর্থিক অনুদান পাওয়া যায়, তাহলে সেটাও কিন্তু আমরা এখানে লিখবো। তাহলে এখানে যখন প্রাপ্তির দিকে যখন আমরা লিখবো, তখন কিন্তু আমরা লক্ষ্য করবো যে টাকা পাওয়া গেলে পাওয়া গেছে কিনা, টাকা পাওয়া গেলেই আমরা সেটা প্রাপ্তির দিকে লিখবো। সেটা মূলধন জাতীয় প্রাপ্তি হতে পারে, আবার মুনাফা জাতীয় প্রাপ্তিও হতে পারে। ঠিক একইভাবে প্রদান যখন লিখবো আমরা, তখন এখানে কর্মচারীদের বেতন প্রদান, ঘর ভাড়া প্রদান, হ্যাঁ, তোমার কি বলে আরও মণিহারি খরচাবলী, হ্যাঁ, অন্যান্য খরচাবলী যেমন লিখবো এখানে। আবার আসবাবপত্র ক্রয়, হ্যাঁ, সরঞ্জামাদি ক্রয় ইত্যাদি যদি থেকে থাকে, তাহলে সেটাও আমরা এই প্রদানের দিকে লিখবো। তার মানে প্রদান যখন লিখতে যাব, তখন কিন্তু আমরা দেখবো যে টাকা গেছে কিনা, টাকা চলে গেলেই আমরা সেটা প্রদানের দিকে লিখবো। সেটা মূলধন জাতীয় হোক বা মুনাফা জাতীয় হোক, তাতে আমরা বাদ বিচার করবো না। এই গেল তোমার প্রাপ্তি প্রদান হিসাব করার এটা পদ্ধতি, খুব সহজ পদ্ধতি। টাকা আসলে ডেবিট দিকে, টাকা চলে গেলে সেটা এর দিকে লিখবো। এখন এখান থেকে আমাদের তৈরি করতে হবে আয়ের হিসাব। আয় ব্যয়, এই আয় ব্যয় হিসাব লেখার সময় আমরা সাধারণত এই ডেবিট দিকটাকে ব্যয়ের সাইড, এটা ব্যয়, এদিকে লিখি আমরা আয়। এই ব্যয়গুলো লেখার সময় এখানে তোমাকে খেয়াল করে লিখতে হবে সকল প্রকার মুনাফা জাতীয় ব্যয়সমূহ লিখে থাকবে। আর এদিকে থাকবে সকল প্রকার মুনাফা জাতীয় আয়। তাহলে
আমরা এই প্রাপ্তি প্রদান হিসাব দেখে কিন্তু এই আয় ব্যয় হিসাব তৈরি করব, কিন্তু আয় ব্যয় হিসাব তৈরি করার সময় যখন ব্যয়গুলো যখন লিখতে যাবো তখন আমরা লক্ষ্য করবো প্রদানের দিকে, কারণ ব্যয়গুলো থাকবে সাধারণত প্রদানের দিকে থাকবে। এই প্রদানের দিকে আমাদের খুঁজে বের করতে হবে যে এখান থেকে যে সমস্ত ব্যয় শুধু মুনাফা জাতীয় ব্যয়, যেমন বেতন প্রদান, ভাড়া প্রদান, বিজ্ঞাপন খরচ বা সরঞ্জাম বিজ্ঞাপন মনিহারি বাড়ি ইত্যাদি বা সরবরাহ যেটাকে আমরা বলি বর্তমানে, সেগুলা এই প্রদানের দিকে থাকবে। এই প্রদানের দিকে দেখে আমাদেরকে এখানে ব্যয়ের দিকে লিখতে হবে এবং তার সাথে সমন্বয় সাধন করতে হতে পারে। সমন্বয় যদি কিছু থেকে থাকে সেটা সাধন করে এখানে লিখতে হবে। একইভাবে আয়ের দিকে যখন লিখতে যাবো আমরা তখন কিন্তু আবার দেখবো এই প্রাপ্তির দিকে লিখবো। কি কোনগুলো প্রাপ্তি এখানে লিখবো? এখানে মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো শুধু সকল প্রকার প্রাপ্তি এখানে থাকবে, ডেবিট থাকবে প্রাপ্তি প্রদান হিসাবে, কিন্তু আমরা শুধুমাত্র এখান থেকে বাছে বাছে যে সমস্ত মুনাফা জাতীয় প্রাপ্তি সেগুলো এখানে লিখব। যেমন চাঁদা প্রাপ্তি আমরা এখানে লিখব, হ্যাঁ। কিন্তু বড় রকমের অনুদান প্রাপ্তি যদি হয় বা উল্কিত ধন সম্পত্তি প্রাপ্তি যদি হয়, হ্যাঁ, বা কোনো ঋণ প্রাপ্তি ঋণ গ্রহণ যদি হয়, তাহলে কিন্তু সেগুলোকে আমরা এখানে লিখবো না। কাজে এখানে লিখবার সময় খেয়াল করতে হবে যে এই আয়গুলো যখন আমরা লিখবো তখন যেন মুনাফা জাতীয় আয়গুলো হয়। তাহলে আমরা এইটা করবার সময় যদি আমরা এইভাবে লক্ষ্য করি যে আমরা যখন ব্যয়গুলো লিখবো তখন এটা এই কোন আপনি লিখবো, হ্যাঁ, এদিকে এদিকে দিকে দিকে লিখবো, এটা কে দিকে লিখবো, প্রাপ্তি প্রদানের কে দিকে লিখবো, যে দেখে আয় ব্যয় হিসেবে ডেবিট দিকে লিখবো। আর একইভাবে যখন আমরা আয়ের দিকে লিখবো তখন একইভাবে আবার এটাকে ক্রস করে লিখবো, এটা লক্ষ্য। হ্যাঁ, যখন আমরা কে দিকে লিখবো তখন এটা প্রাপ্তি প্রদানের প্রাপ্তির দিকে লিখবো, কারণ মুনাফা জাতীয় আয়গুলো থাকবে প্রাপ্তি। তাহলে এইগুলো প্রাপ্তি প্রদান হিসাব এবং প্রাপ্তি প্রদান হিসাব থেকে আয় হিসাব তৈরি করার পদ্ধতি। একইভাবে যদি আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি, এখানে আর্থিক অবস্থার বিবরণী আগে যেমন ব্রিটিশ পদ্ধতি যেমন করতাম, আর্থিক অবস্থার বিবরণী আগে যেটাকে আমরা উদ্বৃত্তপত্র বলতাম, আর্থিক অবস্থা বিবরণী। এখানে এখানে আমরা সাধারণত আগে লিখতাম মূলধন ও দায়, এইদিকে সম্পদ ও সম্পদ। তাহলে সম্পত্তি যখন আমরা করতে যাব তখন আমরা কিন্তু সম্পত্তিগুলো থাকবো সাধারণত প্রদানের দিকে। প্রদান মানে হলো জমি ক্রয় করা হলো, আসবাবপত্র ক্রয় করা হলো, টাকা চলে গেলো, টাকা চলে যাওয়া আইটেমগুলো থাকবে প্রদানের দিকে। এই প্রদানের দিকে দেখে কিন্তু আমাদেরকে সম্পত্তি সরাসরি লিখতে হবে, দেখে সরাসরি করতে হবে। একইভাবে দায়গুলো থাকবে কিন্তু এই প্রাপ্তির দিকে, যেমন অনুদান প্রাপ্তি, উল্কিত ধন সম্পত্তি প্রাপ্তি এগুলো থাকবে। এখান থেকে কিন্তু ঋণ গ্রহণ এই প্রাপ্তির দিকে থাকবে, এটাকে আমরা এখান থেকে মূলত দায় দিকে লিখবো। এখানে আর্থিক অবস্থার বিবরণী যখন তৈরি করতে যাবো তখন কিন্তু আমাদের আরেকটা জিনিস এখানে সমস্যার সৃষ্টি হবে, যে এই অবশ্যই প্রতিষ্ঠান অঙ্ক করার ক্ষেত্রে সবচেয়ে মেইন সমস্যা যেটা দেখা যায় সেটা হলো যে এখানে কোনো মূলধন দেওয়া থাকে না। আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান অঙ্ক করতে গিয়ে যেমন আমরা মূলধন পেয়েছিলাম, কিন্তু এখানে কোনো মূলধন পাওয়া যাবে না। আর আমাদেরকে মূলধনটা খুঁজে বের করতে হবে এবং সেই মূলধনটা অবশ্যই হতে হবে, সেটা প্রারম্ভিক মূলধন হতে হবে। তাই প্রারম্ভিক মূলধন কীভাবে নির্ণয় করতে হবে তার আমি এখানে সংক্ষেপে এটা সূত্র আমি দিয়ে দিচ্ছি। প্রারম্ভিক মূলধন কীভাবে হবে, প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়। এটার সহজ সূত্র হলো প্রারম্ভিক সম্পত্তি মাইনাস প্রারম্ভিক দায়। প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায়গুলো বাদ দিলে আমরা প্রারম্ভিক মূলধন তহবিল খুঁজে পাবো। এইটাই আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণী মূলধন ও দায়ের দিকে এটা দিতে হবে। দিলে আমরা মোটামুটি একটা সমস্যার সমাধান করতে পারবো। তবে এই সংক্রান্ত তোমাদের আরেকটা যে গুরুত্বপূর্ণ দফা তোমাদেরকে তোমাদের চিন্তা শিখতে হবে। যেমন এই প্রবেশ ফি মানে হলো এখানে ক্লাবের কথা বলা আছে বিশেষভাবে, এখানে ক্লাবের সদস্যদের প্রবেশ ফি। এই প্রবেশ ফিটা বছরের একবারে পাওয়া যায়, বিদেশ সাধারণত এটাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে মনে করে, কিন্তু এটাকে যদি তোমার নির্দেশনায় বা আর্টিকেলসে যদি দেওয়া থাকে যে এটাকে মুনাফা জাতীয় আয় রূপে গণ্য করতে হবে, তাহলে মুনাফা জাতীয় করা যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত হলো মূলধন জাতীয় প্রাপ্তি। অনুদান সম্পর্কে যদি অঙ্কে কোনো কিছু বলা না থাকে তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি অথবা মুনাফা জাতীয় প্রাপ্তি উভয় যে কোনো একটা মনে করা যেতে পারে। আজীবন সম্পদের চাঁদা সাধারণত এই পরিমাণটা একটু বড় হয়, এটা সাধারণত মূলধন জাতীয় প্রাপ্তি হয়। উল্কিত ধন সম্পত্তি মূলধন জাতীয় প্রাপ্তি। বিশেষ তহবিল কোনো বিশেষ খরচ নির্বাহ করবার জন্য
যখন বিশেষ তহবিল স্থাপন করা হয় তখন সেটাকে বলা হয় বিশেষ তহবিল। এই বিশেষ তহবিল থাকলে কিন্তু আমাদেরকে একটু বিশেষ খেয়াল করতে হবে। যেমন অঙ্কে যদি বৃত্তি প্রদান থেকে থাকে, বৃত্তি আইটেম যদি থেকে থাকে বা একই সাথে যদি অঙ্কে আবার বৃত্তি তহবিল থেকে থাকে, বৃত্তি তহবিল এখন যদি থেকে থাকে, তাহলে আমাদের কিন্তু সরাসরি বৃত্তি তহবিল থেকে বৃত্তি প্রদান থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই বৃত্তি প্রদানটাকে কিন্তু আর সাধারণ খরচ হিসেবে মনে করা যাবে না। চাঁদা এখানে বলা আছে ক্লাবের সদস্যদের কথা বলা আছে, এখানে চাঁদা এটা মুনাফা জাতীয় সাধারণত হয়। চারণ কর মানে হলো যেখানে মানুষ গরু পশু যেখানে ঘাস খায়, হ্যাঁ, সেটাকে বলা হয় চারণ ভূমি বলা হয়। এই চারণ ভূমি থেকে কিছু আবার আয় হতে পারে, সেটা হচ্ছে এটাকে চারণ কর, মুনাফা জাতীয় আয়। ব্যয়াতিরিক্ত আয়, আমরা সাধারণত এটাকে ব্যয়াতিরিক্ত আয়টাকে আমরা ব্যবসায়িক ভাষায় বলবো লাভ বলতে পারি। এই লাভ এখানে বলা যাবে না, লাভের নাম এখানে হলো ব্যয়াতিরিক্ত আয়। আর আয়াতিরিক্ত ব্যয় আমরা যেটাকে বলতাম ক্ষতি, এটাকে যেটা ক্ষতি যেটা বোঝাতো সেটাকে এখানে বলতে হবে আয়াতিরিক্ত ব্যয়। আর মূলধন তহবিল তো বললাম যে কীভাবে মূলধন তহবিল নির্ণয় করতে হবে। প্রারম্ভিক সম্পত্তি প্রারম্ভিক ব্যয় বাদ দিলে যা বাইরে হবে সেটা না হলো মূলধন তহবিল। এইগুলো মোটামুটি অঙ্ক করবার জন্য তোমাদের গাইডলাইন। এগুলো একটু বাড়িতে পড়লে তোমরা মোটামুটি অঙ্ক করতে পারবে বলে আমার কাছে মনে হয়। তো ঠিক আছে, তো ভালো থেকো। হ্যাঁ, আবার দেখা হবে। এর পরবর্তীতে একটা আমরা প্র্যাকটিক্যাল অঙ্ক করে চেষ্টা করব যে কীভাবে এই অঙ্কগুলো, এই অধ্যায়ের অঙ্কগুলোর সমস্যার সমাধান করতে হয়। ঠিক আছে, ধন্যবাদ।